দীপালি দেবী এবং মনোজবাবুর ছেলে তুহিনের বিয়ে পাশের অঞ্চলে রিনার সাথে হয়। রিনা তার বাপের বাড়িতে খুবই আদরে মানুষ হয়। বিয়ের পর রিনা বিদায়ের সময় খুব কান্নাকাটি করে। সবাই তাকে অনেক বোঝায়, কিন্তু তার কান্না থামে না। বাড়িতে এসে তুহিন রিনাকে বলে, রিনা, তুমি এরকম কাঁদছো কেন? আমি জানি বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি ছেড়ে আসাটা খুব কষ্টর, কিন্তু দেখো তোমারও তো একটা নতুন জীবন শুরু হয়েছে। এখন তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে আগামী দিনগুলো তোমার কাছে তো ভালোভাবে কাটবেও না। তোমার জন্য এসব বলা খুব সহজ। তোমাকে তো আর তোমার বাবা মা বোনকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে না। তুমি কি বুঝবে এইসবের কষ্ট? ছেলেদের জীবনে সারা সময় নিজেদের আত্মীয় স্বজন আর বাড়ির লোকের সঙ্গেই কাটে। তারা যদি আমাদের কষ্টের এক ভাগও বুঝতে পারতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। দেখতে হতো না মানে? কি দিন দেখছো তুমি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সবসময় কেন মেয়েকেই বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে হবে? ছেলেরাও তো মেয়েদের বাড়িতে গিয়ে থাকতে পারে। রিনা, তুমি এরকম কাঁদছো কেন? আমি জানি বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি ছেড়ে আসাটা খুব কষ্টর, কিন্তু দেখো তোমারও তো একটা নতুন জীবন শুরু হয়েছে। এখন তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে আগামী দিনগুলো তোমার কাছে তো ভালোভাবে কাটবেও না। বাবা মাকে দেখতে হয়তো কি হয়েছে? বাবা মাকে নিয়েই না হলে মেয়ের বাড়িতে গিয়ে থাকবে। এতে সমস্যা কিসের? এইবারে রিনার কথা শুনে তুহিন হো হো করে হেসে ফেলে, কিন্তু রিনার কান্না থামে না। পরের দিন রিনা সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে। সে শাশুড়ি মাকে চা দিতে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, এই নিন মা আপনার চা। বৌমা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন তুমি এভাবে? তুহিন কি তোমাকে কিছু বলেছে? কিছু হয়নি মা, আসলে আমার মনটা খুব খারাপ। বাবা মাকে খুব মিস করছি। আরে আরে, আচ্ছা এখানে বসো, একদম কান্নাকাটি করো না। দেখো, আমরাও তো তোমার বাবা মা। আমি যেমন তুহিনার স্বপ্নার মা, তেমন তোমারও মা। তোমার যদি কোনো কিছু সমস্যা হয় তুমি আমাকে বলবে। আর শোনো, এভাবে কান্নাকাটি করো না মা। তুমি কাঁদলে আমাদের তো ভালো লাগবে না, বলো? আমি কি করব বলুন? আমি তো মাকে কখনোই এভাবে ছেড়ে থাকিনি। আমার তো খুব কষ্ট হচ্ছে। দীপালি দেবী রিনাকে অনেক বোঝান। রিনা কিছুক্ষণ চুপ করার পর আবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে। এভাবেই প্রায় 1 মাস কাটে। রিনা প্রত্যেকদিন বাড়ির সমস্ত কাজকর্ম খুব মনোযোগের সঙ্গে করত, কিন্তু সমস্যা একটাই ছিল, সারাক্ষণ তার চোখে জল থাকতো। বাড়িতে যে যতই বোঝাক সে কিছুতেই বুঝতে চাইতো না। এসব দেখে তুহিন এবং স্বপ্না তার কাছে যায় আর বলে, রিনা, আর কদিনই বা তুমি এইভাবে কাঁদবে বলো তো? আশেপাশের লোকজন যদি এসে দেখে তাহলে কি ভাববে বলো তো? সবাই বলবে যে আমি তোমার উপর অত্যাচার করছি। দাদা একদম ঠিক বলেছে বৌদি। তুমি বলো, এখানে কি তোমার কোনো অসুবিধা আছে নাকি? যদি কিছু থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। আমি তোমায় প্রমিস করছি সব দিক থেকে তোমাকে হেল্প করব। কিন্তু প্লিজ বৌদি, এভাবে কান্নাকাটি করো না। দিদি তুমি বলো, একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে এত দূরে আছে, তার কি কষ্ট হবে না? সারা জীবন ওই বাড়িতে আমি মানুষ হয়েছি, এখন ওখানে যাওয়ার জন্য আমাকে দিনক্ষণ ঠিক করতে হবে। এটা কি কম কষ্টের? দেখো বৌদি, আমি মানছি এটা অনেক কষ্টের, কিন্তু সত্যি কথা বলো তো, একদিন তোমার মা তোমার দাদুকে ছেড়ে আসেনি? আমার মাও তো আমার দাদুকে ছেড়ে এখানে এসেছে, আর আমিও একদিন এই বাড়ি ছেড়ে চলে যাব। এইটাই তো নিয়ম, বলো বৌদি? আমাদেরকে নিজেদের বাড়ি আর স্বামীর বাড়ি দুই সামলাতে হয়। আমাদেরকে তো শক্ত হতে হবে। এভাবে কান্নাকাটি করো না প্লিজ। স্বপ্না তার বৌদিকে অনেক বোঝায়, তাও রিনার কান্না থামে না। একদিন দীপালি দেবী মনোজবাবুকে বলেন, কি করা যায় বলো তো? মেয়েটা সারা দিন বাড়ির কাজকর্ম করে, কোনো অভিযোগ নেই, যা বলি তাই শোনে। সমস্যা শুধু একটাই, ও সারাক্ষণ কান্নাকাটি করে। এসব দেখতে না আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। মনটা সবসময় খারাপ থাকে। আচ্ছা, ও কি এখানে কোনো সমস্যায় আছে? তুমি একবার ভালো করে ওকে জিজ্ঞাসা করো তো, হয়তো কাউকে কিছু বলতেও পারে না। আরে বাবা, আমি তো প্রত্যেক দিন একবার করে জিজ্ঞাসা করি। ওর শুধু একটাই কথা, বাবা মা ভাইকে ছেড়ে থাকতে ওর খুব কষ্ট হয়। এছাড়া তো আর কোনো সমস্যার কথা ও বলেনি। তাহলে বরং এক কাজ করো, একদিনের জন্য ওকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। ওখানে থাকলে কিছুদিন মন ভালো করে তারপরে আসবে। কিন্তু বাবা, এটা তো একটা পার্মানেন্ট সলিউশন নয়। বৌদি যদি 1 মাস ওখানে থাকে, তখন ফেরার সময় আরো বেশি কান্নাকাটি করবে। এর একটা এমন সলিউশন বার করতে হবে যাতে করে বৌদির এখানে থাকা অভ্যাস হয়। অনেক মেয়ে আছে যারা একটু কান্নাকাটি করে, কিন্তু এত বেশি আমি কাউকে কাঁদতে দেখিনি। আচ্ছা, আমি না হয় আজ ওর সাথে কথা বলবো, ও কি বলে সেটা দেখি। মেয়েটা যদি কিছুদিনের জন্য বেড়াতে যাই, তাহলে তুহিনকে বলবো ওকে ওখানে রেখে আসবে। ওর যাতে মন ভালো হয় আমি তাই করতে চাই।
আমার ঘরের লোকই সারাক্ষণ এভাবে কান্নাকাটি করবে, এ আমি সইতে পারবো না। এরপর দীপালি দেবী রিনা এবং তুহিনকে ডেকে রিনার বাপের বাড়িতে ছেড়ে আসার কথা বলে। যা শুনে রিনা বলে, মা, এভাবে আমি যদি কিছু কিছু দিনের জন্য ওখানে যাই তাহলে তো আমাকে আবার ফিরে আসতে হবে, এটা আমি চাই না। তাও না মানে, তুমি কি সারা জীবনের জন্য বাপের বাড়ি বসে থাকতে চাও? বলো, তুমি যদি ওখানে থেকে যেতে চাও তাহলে আমি আজকেই তোমাকে টেনে তুলে দিচ্ছি। কি হচ্ছেটা কি তুহিন? বৌমা কি বলতে চাইছে ওর কথাটা পরিষ্কার করে শুনে নে, তারপর উত্তর দিবি। বৌমা, তোমার কি ইচ্ছা বলো, তুমি যেটা চাইবে সেটাই হবে। মা, আমি চাই আমার সাথে আপনারা সবাই ওই বাড়িতে চলুন। আমাদের ওখানে কোনো কিছুর অভাব নেই, আপনারা খুব ভালোভাবেই ওখানে থাকতে পারবেন। প্লিজ মা, না করবেন না, আমি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই, প্লিজ মা। এই প্রথমবার রিনা তার শ্বশুর বাড়ির লোকজনদের কাছ থেকে কিছু চেয়েছিল, তাই বৌমার মুখে হাসি দেখার জন্য তারা আর আপত্তি করেনি এবং বলে, আচ্ছা ঠিক আছে, এটা করে যদি তুমি একটু হাসি খুশিতে থাকো আমরা যেতে রাজি আছি। আমরা সবাই কালকে তোমার সাথে ও বাড়িতে গিয়ে উঠবো। এবার বলো, খুশি তো? খুশি মানে আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ মা, আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, আপনার মতো কেউ নেই। না না না, আমার মা হচ্ছে পৃথিবীর 1 নাম্বার, আপনি হচ্ছেন দ্বিতীয় শ্রেষ্ঠ মা। বৌমার কথা শুনে দীপালি দেবী হেসে ফেলেন। এর পরের দিন তারা সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে রিনার বাড়িতে গিয়ে হাজির হয়। রিনার বাড়ির লোকেরা খুবই বড় লোক ছিল, তাদের বাড়িতে সবকিছুই অটোমেটিক ছিল এবং তুহিনদের বাড়িতে সবার এসবের অভ্যাস ছিল না। মেয়ে শ্বশুর বাড়ির লোকজনদেরকে দেখে রিনার বাবা মা তাদের অনেক খাতির যত্ন করে বাড়ির ভেতরে নিয়ে যান। দিদি, আপনাদেরকে কষ্ট দিতে চলে এলাম, আসলে মেয়েটা এত জেদ করলো না যে না এসে আর থাকতে পারলাম না। আরে আরে দিদি, এসব আপনাকে বলতে হবে না, এইটাও তো আপনাদেরই বাড়ি, আপনাদের যতদিন ইচ্ছা আপনারা এখানে থাকতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। এরপর থেকে রিনা তার শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে। বাপের বাড়িতে থাকার ফলে রিনার মন সব সময় খুশি খুশিতে থাকতো। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। একদিন দীপালি দেবী চা খাবেন বলে রান্নাঘরে আসেন এবং গ্যাস জ্বালাতে গিয়ে লাইটার খুঁজে পান না। এমন সময় অপর্ণা দেবী এসে বলেন, কি ব্যাপার দিদি, কিছু করছেন নাকি? হ্যাঁ দিদি, আসলে আমি চা করব ভাবছিলাম, তাই লাইটারটা খুঁজছিলাম। দেখুন না, লাইটারটা খুঁজে পাচ্ছি না। আরে লাইটার খুঁজে পাচ্ছেন না মানে কি? আপনারা কিরকম গ্যাস ব্যবহার করেন যে তাতে লাইটার লাগে? এটা হচ্ছে মডিউলার কিচেন, এখানে ওসব ফালতু জিনিসের কোনো কাজ নেই। গ্যাসটা অন করুন, আপনি জ্বলে যাবে। ও আচ্ছা আচ্ছা, আসলে আমাদের তো নরমাল গ্যাস, তাই এসব জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চা করেন তাহলে আমার জন্য 1 কাপ করে নেবেন, নরমাল গ্যাস। শেষের কথা বলতে বলতে অপর্ণা দেবী সেখান থেকে চলে যান। এদিকে আড়ালে দাঁড়িয়ে রিনা সবকিছুই দেখে। তার খুবই খারাপ লাগে যে তার মায়ের শাশুড়িকে চা করে দেওয়া তো দূরের কথা, উল্টে তাকে দিয়ে নিজের জন্য চা বানাচ্ছে এবং নিজেদের মডিউলার কিচেন হওয়ার জন্য এভাবে কথা শোনাচ্ছে। পরের দিন মনোজবাবু বাথরুমে স্নান করতে যাচ্ছিলেন এবং দেখেন সেখানে বালতি আর মগ রাখা নেই। তিনি হাঁ করে বাথরুমে দাঁড়িয়ে থেকে চিন্তা করেন যে কিভাবে স্নান করবেন। এমন সময় পাশ থেকে রিনার ভাই রকি যাচ্ছিল। তিনি তাকে ডেকে বলেন, রকি, একবার এদিকে শোনো বাবা, বলছিলাম এখানে তোমরা স্নান কি করে করো? এখানে তো বালতি মগ কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কি এতদিন বালতি মগ দিয়ে স্নান করতেন নাকি? হয়তো করতাম, কেন তোমরা কি করে করো? আরে আমরা তো পুকুর থেকে স্নান করে আসি, তারপর আমরা বাথরুমে এসে কাপড় চেঞ্জ করি। এই দেখো আমাদের বাড়ির এই পিছনে পুকুরটা, এটাতেই তো আমাদের সকলে স্নান করে। তাই নাকি? আমি তো কোনোদিনই তোমাদেরকে এখানে স্নান করতে দেখিনি। এমন সময় রিনা সেখানে আসে আর বলে, কি হয়েছেটা কি রকি? তুই বাবাকে কি সব বলছিস? আজে বাজে কথা বকছিস কেন? আজে বাজে বকার কি আছে? এই বাথরুমে কেউ আবার বালতি মগ দিয়ে স্নান করে? যত সব আনসোশাল মানুষজন, তাই থেকে উঠে আসে কে জানে। রকি, তুই তো লিমিট ক্রস করছিস। একটা সুইচ দিয়ে দিলে তোর কি এমন ক্ষতি হতো? আর এত উল্টো পাল্টা করে কথা বলার কি আছে? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শিখিসনি নাকি? পর্দা যদি এত হাঁদা হয় তাহলে আমি কি করব? 1 মাস ধরে এখানে বাস করছে, আরে এতটুকু জানে না এখানে কিভাবে স্নান করতে হয়? বালতি মগ দিয়ে বাথরুমটাকে পুরো ধোবিঘাট বানিয়ে দিয়েছে। রকির কথা শুনে রিনা খুবই লজ্জিত হয় এবং সে তার শ্বশুর মশাইয়ের কাছে ক্ষমা চায়। বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি বালতি আর মগটা নিয়ে ছাদে রেখে চলে এসেছিলাম। এই নিন, আপনি স্নান করে নিন। এরপর বিকেলের সময় তারা সবাই মিলে চা খাচ্ছিল। এমন সময় প্রতিবেশী নীলিমা ও রীতা দেবী সেখানে আসেন। কি গো অপর্ণাদি,
তুমি তো আজকাল আর পার্টিতে যাচ্ছ না দেখছি, বাড়িতে লোকজনকে নিয়ে খুব ব্যস্ত বুঝি। আর বলো না, একটা মিনিটও কি শান্তিতে থাকার জো আছে? জানোই তো, বাড়িতে লোকজন থাকলে কত দায়িত্ব, কি করে বের হই বলো? বলছিলাম কি, তোমার মেয়ে শ্বশুর বাড়ির লোকেরা কি এখানেই থেকে যাবে নাকি? ওদের তো যাওয়ার কোনো মতলবই দেখছি না। কাকিমা, আমার তো মনে হয় এদের অন্য কোনো মতলব আছে। অন্য কোনো মতলব মানে? দেখতে পাচ্ছ না, ওরা নিজেদের মেয়েকে এখানে নিয়ে এসেছে। আমার তো মনে হয় রকির সঙ্গে ওদের মেয়ের বিয়ে দিয়ে এই বাড়িটাকে পুরো কবজা করে নিয়ে বসবে গো। কবজা করে বসবে বললেই হলো নাকি? আমি আমার মেয়ের বিয়ে দিয়ে বুঝতে পেরেছি ওরা কি রকম মানুষ। একেবারে পুরনো যুগের অশিক্ষিত, সারাক্ষণ এমন ভাবে হাবভাব দেখায় যেন জঙ্গল থেকে উঠে এসেছে। আমি তো আর এক মিনিটও ওদেরকে সহ্য করতে পারছি না। ওই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব? আমার মাথাটা তো খারাপ আছে নাকি? এমন সময় রিনা সেখানে এসে বলে, চুপ করো মা, যা নয় তাই বলে যাচ্ছ তুমি। আমি তোমাদেরকে কত ভালো ভেবেছিলাম, আর তোমরা উল্টে আমার শ্বশুর বাড়ির লোকজনকে এভাবে বলছো। তোমরা কি জানো ওদের ব্যাপারে? যাই জানি না কেন, যেটা সামনে দেখছি সেটাই বলছি। এভাবে কেউ বইয়ের বাপের বাড়িতে এসে এতদিন থাকে নাকি? নিশ্চয়ই ওদের মতলব খারাপ। ব্যাস মা, আর একটাও কথা বলবে না। তুমি জানো ওরা কেন এখানে এসেছে? শুধুমাত্র আমার জন্য। আমি কান্নাকাটি করে ওদেরকে এখানে এনেছি। আমি তো ভেবেছিলাম সবাইকে নিয়ে মিলেমিশে একসঙ্গে থাকবো, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। আরে তোমরা রাজি হয়ে গেলেও না, তোমাদের বাড়ির ছেলেকে আমি কোনোদিনও আমার ননদের সঙ্গে বিয়ে হতে দেব না, কারণ ও খুব ভালো একটা মেয়ে। তোমাদের ছেলের মতো বিগড়ে যাওয়া ছেলে ওর যোগ্য হতে পারে না। ব্যাস, অনেক হলো, এবার আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। এই বলে রিনা তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সবার কাছে ক্ষমা চায়। এরপর সে প্রমিস করে যে সে আর কখনোই কান্নাকাটি করবে না। সত্যি সত্যি রিনা মন দিয়ে সংসার করতে শুরু করে। 2 বছরে কখনো সখনো একবেলার জন্য রিনা তার বাপের বাড়ি যেত, কিন্তু সেখানে গিয়ে থাকতো না, কারণ নিজের বাড়ি ছেড়ে থাকতে তার ভালো লাগতো না। এভাবেই রিনার পরিবর্তন হয় এবং তারা সকলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমাদের প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কারণেই আমরা এক ছোট পরিবার হয়ে প্রতিদিন নতুন নতুন গল্প দিতে উৎসাহ পাচ্ছি। আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের গল্পে লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। রাধিকা দেবীর বয়স বেশ কিছুটা হয়ে গিয়েছিল, কিন্তু নিজের বার্ধক্য ক্লান্তিকে উপেক্ষা করে সে এখনো অটো চালিয়ে যাচ্ছিল। রাধিকা দেবী লালগোলা রোডে অটো চালাতো, আর লালগোলা রোড একটি ব্যস্ত পরিবহন রাস্তা হওয়ায় সেদিন রাধিকা দেবী জ্যামে আটকে পড়েছিল। তখন রাধিকা দেবীর অটোয় বসে থাকা প্যাসেঞ্জার তাকে বলে, আরে আন্টি, তাড়াতাড়ি চলো, আমাদের অফিস টাইম হয়ে এসেছে। এভাবে করলে তো আমাদের অফিসে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। বাবু, এতে আমি কি করব বলুন? আমি কি ইচ্ছা করে এরকম করছি? এখন রাস্তায় গ্রিন সিগন্যাল না থাকলে আমি বা কিভাবে যাব বলুন? রাধিকা দেবীর কথা শুনে অটোয় বসে থাকা প্যাসেঞ্জার দুটি তখন নেমে পড়ে ও তারা বলে, তুমি চুপ করো আর নীলাজ্জের মতো কথাবার্তা বলো না। এসব কিছু তোমার জন্যই হয়েছে। এক তো তুমি সারা রাস্তা হাত রিক্সার মতোই স্পিডে অটো চালালে, তার উপরে এখানে এসে জ্যামের বাহানা দেখাচ্ছ। এই কৈলাস, এর সঙ্গে বেশি কথা বললে হবে না। আমাদের অফিস সামনেই, 5 মিনিট হাঁটলেই এখান থেকে হয়ে যাবে। এর সঙ্গে বকার থেকে ভালো চল আমরা হেঁটেই চলে যাই। কিন্তু বাবু, আজ যদি আমায় টাকাটা দিতেন তাহলে আমার ভালো হতো। আপনারা প্রতিদিন টাকা না দিলে আমি অটো ভাড়া মিটিয়ে বাড়িতে টাকার হিসাব মেলাতে পারি না। রাধিকা দেবীর কথা শুনে অধীর ও কৈলাস হাসতে থাকে ও তারা তখন বলে, এ কি মা, তুমি আমাদের থেকেও টাকা চাইছো? আমরা দুজন তো তোমার ছেলের মতোই। এখন আমাদের থেকে টাকা নিতে তোমার খারাপ লাগবে না? আরে ছেলের মতো কি, ছেলেই ধরতে হবে। দেখ, শাশুড়ি মায়ের তো কোনো ছেলে নেই, আর আমরা ওনার জামাই, তা জামাই কি ছেলে হয় না? হ্যাঁ, আমাদের রাস্তায় শুনতে খারাপ লাগে তাই তোমাকে ছেলে বলে পরিচয় দিতে বারণ করেছি, কিন্তু তাই বলে কি তুমিও জামাই বলে আমাদেরকে ভুলে যাবে? এই বলে অধীর ও কৈলাস সেখান থেকে চলে যায়। আসলে তারা ঠিকই বলছিল। তারা রাধিকা দেবীর 2 মেয়ে মিনা ও অন্বেষার স্বামী ছিল। প্রথমে রাধিকা দেবী অশোকনগরে তার 2 মেয়েকে নিয়ে থাকতো, আর মেয়েদের বিয়ের পর তার 2 জামাইও তাদের সঙ্গেই থাকতে শুরু করেছিল। এরপর রাধিকা দেবী সেখান থেকে চলে যায়
ও সে সারাদিন অটো চালিয়ে শেষে রাত্রিবেলা বাড়ি ফেরে। তখন মা, মিনা, অর্ণেশা, তোরা সব কোথায় গেলি? একটু এদিকে আয় মা। এই তো মা, আমরা আসছি। আসলে আমরা কিছুক্ষণ আগে তোমার কথাই ভাবছিলাম, কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আরে বুঝতে পারছিস না, আজ মায়ের বিরিয়ানি বানিয়ে আমাদেরকে খাওয়ানোর কথা ছিল, আর তাই হয়তো মা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। আচ্ছা ঠিক আছে মা, এসেছো যখন ভালোই করেছো। এখন তাহলে আমাদের দুই বোনের বিরিয়ানি খাওয়ার শখ পূরণ করে দাও। এই তুই চুপ কর, মা আগে আমায় টাকা দেবে। কেন তুই জানিস না আজকে আমার পালি? মানে আজ মায়ের রোজগারের টাকা আমি পাবো। আচ্ছা মা, আমায় আগে টাকাটা দাও তো, এমনিতেও আমার বিরিয়ানি ততটা ভালো লাগে না। এভাবেই তারা দুজনে যে যার মতো কথাবার্তা বলে যাচ্ছিল। রাধিকা দেবী কি প্রয়োজনে তাদেরকে ডেকেছিল তারা কেউ জানতেই চাইছিল না। এরপর মৃদু গলায় রাধিকা দেবী তাদেরকে বলে, আসলে মা, আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর তাই আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। আর মিনা, এই নে তোর ভাগের টাকা। কি এত কম টাকা? কেন আমি এত কম টাকা কেন নেব? সেদিন তো অন্বেষার বেলায় অনেক টাকা দিলে, আর আজ আমার বেলায় কম। আমি কি তোমার মেয়ে নয় নাকি? না রে দিদি, তোর ভুল হচ্ছে। সেদিন যে অত টাকা দেখাচ্ছিল সেটা আদৌ অত টাকা ছিল না, ওর মধ্যে বেশিরভাগই খুচরো ছিল। আমার তো মনে হচ্ছে মা ভালোভাবে মন দিয়ে কাজই করছে না, আর তাই এত কম কম টাকা হচ্ছে। এভাবেই তারা কথাবার্তা বলছিল। ঠিক তখনই কৈলাস ও অধীর সেখানে আসে ও তারা বলে, হ্যাঁ, তোমরা একেবারেই ঠিক ধরেছো, মায়ের কাজে একদমই মন নেই। এই তো সকালে এত আস্তে অটো চালাচ্ছিল যে আমাদের অফিসে যেতেই দেরি হয়ে গেল। আর জানো, তোমরা মানা করা সত্ত্বেও মা আমাদের থেকে টাকা চেয়ে ফেললো। কি তোমাদের থেকে টাকা চেয়েছে নাকি? এই যে মা, আমি তোমাকে একবার মানা করেছি না যে তোমার জামাইদের কাছ থেকে টাকা নেবে না? নিজেদের কাছ থেকেও যদি টাকা নাও তাহলে নিজেদের গাড়ি থেকে কি লাভ? হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। ওদের থেকে যখন টাকা চেয়েছে তাহলে আজ আমাদের পুরো টাকা বুঝিয়ে দিতে হবে, না তো আমরা কোনো মতেই ছাড়বো না। এই বলে তারা দুই বোন রাধিকা দেবীর কাছ থেকে টাকার হিসাব চাইছিল। এরপর রাধিকা দেবী টাকা না বুঝিয়ে দিতে পারলে তারা রাগে ঘরের দরজা বন্ধ করে নেয়। এতে করে অসুস্থ রাধিকা দেবী কিছু না খেয়ে খালি পেটেই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। মা, দরজাটা খোল, আমায় অন্তত কিছু খেতে দে, আমার খুব জোরে খিদে পেয়েছে। না, আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি তোমার ছোট মেয়েকেই বেশি ভালোবাসো, যা বলার ওখানে গিয়েই বলো। না, আমারও প্রয়োজন নেই। বড় মেয়েকে বেশি ভালোবাসো, এখন বড় মেয়ের কাছেই যাও। ওই বাড়িতে রাধিকা দেবীর অবস্থা এরকমই ছিল। সে আর্থিক সংকটে নয়, বরং মেয়েদেরকে খুশি রাখার জন্যই অটো চালাতো। এরপর রাধিকা দেবী তার পুরানো দিনের ঘটনার কথা মনে করতে থাকে। আসলে রাধিকা দেবীর অবস্থা প্রথম থেকে এরকম ছিল না। রাধিকা দেবীর স্বামী সুদীপ্ত বাবু অনেক আগেই মারা গিয়েছিল, কিন্তু রাধিকা দেবী একজন শিক্ষিকা হওয়ায় তার ছোট দুই মেয়েকে মানুষ করতে তার খুব একটা অসুবিধা হতো না। এভাবেই তারা তিনজন মিলে হাসি খুশিতে কাটাচ্ছিল। এমনই একদিন, মা, আজ তোমার কোলে বসে ভাত খাবো। তুমি স্কুলে চলে গেলে আমরা তোমাকে সারাদিন কাছে পাই না। আচ্ছা রে মা, আয়। তোর দিদি কোথায় গেল? ওকেও ডেকে নে, তাহলে একই সঙ্গে তোদের দুজনকে খাইয়ে দিই। আমায় ডাকতে হবে না মা, এই তো আমি এসে গিয়েছি। আর মা, আমিও তোমার কোলে বসে খাবো, আমাকেও তোমার কোলে বসাও। এই পাগলি, সেটা কিভাবে হবে? আমি তো একা, আর তোদের দুজনকে কোলে নিলে তোদেরকে খাওয়াবো কিভাবে? সে আমি কিছু জানি না, আমার মায়ের ভাগ চাই। ও একা কেন তোমার আদর পাবে? ওহ, তোরাও না সব সময় আমায় নিয়ে ভাগাভাগি করিস। আচ্ছা, আমি তো তোদের দুজনেরই মা, আমি তোদের ভালোবাসি না নাকি? আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে তোরা দুজনেই মাটিতে বসে খা, তাহলে কারোরই কোনো সমস্যা হবে না। এই বলে রাধিকা দেবী তাদের দুজনকে খাবার খেতে দেয় এবং সে তার মেয়েদেরকে দেখে মনে মনে হাসতে থাকে। আসলে তার দুই মেয়ে সবসময় এরকমই করতো, আর এটা দেখে রাধিকা দেবীর তখন বেশ ভালোও লাগতো। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তাদের চাহিদাও বাড়তে থাকে।
আর তাই এখন কেউ কারোর থেকে কিছু কম নিতে চাইতো না। আর এই ভাগাভাগি একসময় রাধিকা দেবীর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা বিয়ের পরও তার মায়ের সঙ্গে একই ব্যবহার করে আসছিল। তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ, রান্নাবান্না, এমনকি নিজেদের শখ পূরণ করার জন্য বৃদ্ধ বয়সে রাধিকা দেবীকে তারা কাজ করার জন্যেও পাঠাতো। হে ঈশ্বর, এই মেয়ে দুটো কবে বুঝবে কি জানি। এখন আমি তো একটা মানুষ, আমি সারাদিন খাটাখাটনি করে এসেছি, এখন আমার কি খিদা তৃষ্ণা কিছুই লাগে না। এবারে বুঝুক, সবসময় বড় মেয়ে করা। এবারে আমায় না বুঝে টাকা দিলে আমি এরকমই করব। এভাবেই যে যার মনোভাব নিয়ে সকলে ঘুমিয়ে পড়ে। এদিকে খুব জোরে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। বৃষ্টিপাতের ঠান্ডা আবহাওয়ার ফলে তারা সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে অসুস্থ রাধিকা দেবী সারা রাত বৃষ্টির জলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে। সারা রাত ভেজার ফলে তার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে ও সে সকাল হওয়ার আগেই সেখানেই মারা যায়। এরপর সকালে সবাই ঘুম থেকে ওঠে ও তারা বাড়ির বাইরে রাধিকা দেবীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। তখন, মা, তোমার কি হয়ে গেল? তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলে, এবারে আমরা কিভাবে থাকবো? কাকে মা বলে ডাকবো? মা, তুমি একবার চোখ খোলো, আমরা আর কখনো তোমাকে জ্বালাতন করব না, আর তোমাকে টাকা রোজগার করতেও পাঠাবো না। হ্যাঁ মা, আর তোমাকে টাকা না দিয়ে অটো থেকে নেমে আসবো না, বরং হাত খরচ দেব। মা, তুমি প্লিজ ফিরে এসো। এভাবেই সেদিন তারা সকলে মিলে কান্নাকাটি করে রাধিকা দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু রাধিকা দেবী না ফেরার দেশে চলে গিয়েছিল, তাই সে তাদের কোনো কথারই উত্তর দিতে পারছিল না। বন্ধুরা, আমাদের জীবনেও এরকম কিছু ঘটনা থেকে থাকে, তাই আমরা সময় থাকতে সেগুলোর যদি মনোযোগ না দেখাই, তাহলে আমাদেরও একদিন আফসোস করতে হবে। বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথায় থেকে আমাদের গল্প দেখছেন সেটিও আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।